অভিশপ্ত সেই 10 ঘন্টা। অনেক অনেক বছর পর তাদের পৈতৃক ভিটায় ফিরেছে। পুরনো আমলের বিশাল এই জমিদার বাড়িটি নিয়ে গ্রামে অনেক কথা প্রচারিত থাকলেও অনেক আধুনিক ছেলে হিসেবে ওসব পাত্তা দেয়নি। কিন্তু সেই রাতটি ছিল একদম আলাদা। রাত 10টা, ছায়ার খেলা। অনেক যখন বাড়ির বড় ফটকের তালা খুলল, তখন ঘড়িতে কাটায় কাটায় 10টা। চারদিকে জঙ্গল যেন শ্বাস নিচ্ছে। বাড়িতে ঢোকার সময় তার মনে হলো বারান্দার খুঁটির আড়াল থেকে কেউ একজন দ্রুত সরে গেল। সে ভাবল হয়তো কোনো গ্রাম্য চোর, কিন্তু টর্চের আলো ফেলে কাউকে দেখা গেল না। রাত 11টা, সিন্দুকের শব্দ। অনেক উপরতলার নিজের ঘরে গিয়ে ল্যাপটপ নিয়ে বসলো। হঠাৎ উপরের ছাদ থেকে কোনো ভারী বস্তু টানার শব্দ এলো। মনে হলো কেউ বিশাল এক লোহার সিন্দুক টেনে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাচ্ছে। অনেক ছাদে গিয়ে দেখলো সেখানে ধুলোর আস্তরণ ছাড়া আর কিছুই নেই। কিন্তু ফিরে আসার সময় দেখলো সিঁড়ির ধাপে একজোড়া ভিজে পায়ের ছাপ। রাত 12টা, অদৃশ্য ভোজন। ক্ষুধা পাওয়ায় অনেক নিচে রান্নাঘরে গেল। হঠাৎ ডাইনিং টেবিল থেকে চামচ আর থালার টুনটুন শব্দ এলো। সে ডাইনিং রুমে গিয়ে থমকে দাঁড়ালো। 6টি চেয়ারের একটি টানা হয়ে আছে, আর সেখানে রাখা একটি গ্লাসের পানি আপনা আপনি কমে যাচ্ছে, যেন কেউ অদৃশ্যভাবে তৃষ্ণা মেটাচ্ছে। রাত 1টা, ফিসফিসানি ও সত্য। পুরো বাড়ির তাপমাত্রা হঠাৎ শূন্যের নিচে নেমে এলো। অনেকের নিঃশ্বাস ধোয়ার মতো বেরোচ্ছে। হঠাৎ তার কানের একদম কাছে কেউ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর রক্ত কি খুব মিষ্টি? অনেক চমকে পিছনে ফিরল, কিন্তু শূন্য ঘর ছাড়া কিছুই নেই। রাত 2টা, আয়নার কান্না। ভয়ে অনেক নিজের রুমে ঢুকে দরজা দিয়ে দিল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো আয়নাটা কুয়াশাশূন্য হয়ে আছে। সেই কুয়াশার উপর কেউ যেন আঙ্গুল দিয়ে লিখছে, পালাও। একটু পরে আয়নার ভিতর থেকে রক্তবর্ণের চোখে মণি তাকে লক্ষ্য করতে শুরু করল। রাত 3টা, বদ্ধ খাঁচা। অনেক আর থাকতে না পেরে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল, কিন্তু প্রধান ফটকের কাছে গিয়ে দেখলো দরজায় তালা ঝুলছে, যা সে নিজেই খুলেছিল। অদ্ভুত ব্যাপার হলো তালাটা কোনো চাবি দিয়ে খোলা যাচ্ছে না। দেওয়াল টপকে যাওয়ার চেষ্টা করতেই অদৃশ্য কোনো হাত তাকে নিচে টেনে নামিয়ে দিল। ভোর 4টা, স্মৃতির বিভ্রম। অনেক ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। হঠাৎ পুরো বাড়ি আলোয় ঝলমল করে উঠল। সে দেখল তার মৃত ঠাকুরদা আর পূর্বপুরুষরা ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। তারা অনেককে ইশারা করে ডাকছে। অনেক কাছে যেতেই দেখল তাদের মুখগুলো ধীরে ধীরে পচে গলে যাচ্ছে। সে আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করল। সকাল 6টা, কুয়াশার পাহারা। বাইরে তখন ঘন সাদা কুয়াশা। জানলা দিয়ে বাইরে তাকাতে অনেক দেখল বাগানের শত শত গাছ থেকে কালো ছায়াগুলো ঝুলছে। তারা সবাই হাতছানি দিয়ে তাকে ডাকছে। সেই চিরচেনা গ্রাম আজ যেন কোনো পরলোকের অংশ। সকাল 8টা, সময়ের গোলক ধাঁধা। অনেক লক্ষ্য করলো তার ঘড়ি আর ল্যাপটপের সময় 4টার পর থেকে স্থির হয়ে আছে। সূর্যের আলো প্রখর হচ্ছে না। এক ধূসর আলোয় জগৎ থমকে আছে। সে বুঝতে পারল সে সময়ের এক গোলক ধাঁধায় বন্দী হয়ে আছে, যেখান থেকে বের হওয়ার পথ নেই। সকাল 9টা, শেষ লড়াই। বাড়ির ভিতর থেকে এক বিকট শব্দ এলো। অনেক দেখলো দোতলা সিঁড়ি থেকে রক্ত গড়িয়ে নিচে নামছে। সেই রক্তে ভেসে আসছে তার ছোটবেলার হারানো এক খেলনা। সে বুঝলো বাড়িটিটার স্মৃতি আর সত্তা দুই গ্রাস করতে চাইছে। সে পাগলের মতো বাড়ির মন্দিরের দিকে দৌড়ে গেল। সকাল 10টা, মূর্তি ও রহস্য। পরদিন গ্রামের লোকজন অনেককে উদ্ধার করল। সে বাড়ির উঠানে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল। তার গায়ের জামা ছিঁড়ে কুটি কুটি হয়ে আছে। গ্রামে ডাক্তার যখন তার পালস চেক করছিলেন, তখন অনেকের হাতের ঘড়িটা হঠাৎ সচল হলো। অদ্ভুত ব্যাপার হলো অনেকের হাতে 5টি গভীর নখের আঁচড়, যা থেকে কোনো রক্ত বেরোচ্ছিল না, বরং কালো ধোঁয়া উঠছিল। 10 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু অনেকের ভিতরটা চিরদিনের জন্য বদলে গেছে। সে এখন মানুষের ভিড়ে থাকলেও কান পাতলে শুনতে পায় সেই হাড় হিম করা ফিসফিসানি, তোর সময় শেষ হয়নি। অন্ধকারের গভীরে আয়না ও অদৃশ্য মরণফাঁদ। রাত 2টা, আয়না সে বিভীষিকা। অনেক নিজের ঘরে ঢুকে দরজায় খিল তুলে দিল। তার বুক ধড়ফড় করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম।
ঘরের কোণে থাকা বিশাল পুরনো মেহগনি কাঠের ড্রেসিং টেবিলটি যেন অন্ধকারের মধ্যে চকচক করছে। অনেক সাহস সঞ্চয় করে আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে আয়নাটা স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কাচের ওপাশে এক অদ্ভুত কুয়াশা জমতে শুরু করলো। অনেক নিজের রুমাল দিয়ে কাজটা মুছে গেল, কিন্তু দেখলো কুয়াশাটা কাচের বাইরের দিকে নয়, বরং ভিতরের দিকে। হঠাৎ সেই কুয়াশার ভিতর থেকে একটি কুচকানো ফ্যাকাশে হাত বেরিয়ে এলো এবং কাচের উপর ভিতর থেকে নখ দিয়ে আঁচড় কাটতে শুরু করলো। কিরমির শব্দে অনেকের কান ফেটে যাওয়ার উপক্রম। সেই অদৃশ্য হাতটি লিখল, তুই একানস। ঠিক তখনই অনেক আয়নার প্রতিফলনে দেখল তার নিজের ছায়াটা তার সাথে তাল মিলাচ্ছে না। অনেক হাত থামিয়ে রাখলেও আয়নার ভিতর আর ছায়াটা দুই হাতে নিজের গলা টিপে ধরছে। অনেকের মনে হলো তার নিজের দম বন্ধ হয়ে আসছে। সে ছটফট করতে করতে আয়না থেকে সরে এলো, আর সাথে সাথে আয়নাটি চটচট শব্দে ফেটে চৌচির হয়ে গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একটি কাচের টুকরো নিচে পড়ল। সব আয়নার ফ্রেমে আটকে রইল। রাত ৩টা, মরণপণ পলায়। অনেক বুঝলো এই ঘরে থাকা মানে মৃত্যু। সে দৌড়ে নিচে নেমে এলো। সদর দরজার কাছে গিয়ে সে পাগলের মতো হাতল ঘোরাতে লাগলো। তালাটা খোলা থাকলেও দরজাটা যেন কেউ বাইরে থেকে পাথর দিয়ে আটকে গেছে। সে জানলার কাজ ভাঙার জন্য একটি ফুলদানি ছুঁড়ে মারল, কিন্তু ফুলদানিটা জানালার কাছে যেতেই বাতাসে থেমে গেল, যেন কোনো অদৃশ্য দেওয়াল বা চেলি জানালার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ অনেক অনুভব করলো তার পায়ের গোড়ালিতে খুব শক্ত এবং বরফ শীতল কিছু একটা চেপে ধরেছে। নিচে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। মেঝে থেকে দুটো কুচকুচে কালো ছায়াময় হাত বেরিয়ে এসেছে। হাত দুটো তাকে হিড়মিড় করে টেনে দোতলার সেই অন্ধকার ঘরের দিকে নিয়ে যেতে চাইল। অনেক দরজার চৌকাঠ ধরে মরণপণ লড়াই করতে লাগলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল বাড়ির বাতাসও তার শত্রু হয়ে দাঁড়িয়েছে, তার কণ্ঠস্বর গিলে ফেলছে। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে থাকা ফোনটা নিচে থেকে বাজতে শুরু করলো। একটি করুণ কান্নার সুর, যা কোনো মানুষের নয়। অনেক বুঝলো সে কোনো সাধারণ ভূতের খপ্পরে পড়েনি। সে এই অভিশপ্ত বাড়িরই একটা অংশ হয়ে যাচ্ছে। পুরো বাড়ি তখন অপার্থিব নিস্তব্ধতায় ডুবে আছে। অনেক ড্রয়িং রুমের কোণে কুকুরে বসেছিল। হঠাৎ সে উপরতলা থেকে তিল তিল করে জল পড়ার মতো একটা শব্দ তার কানে এলো। টপ টপ টপ। সে সাহস করে সিঁড়ির দিকে তাকাতেই দেখল উপরের তলা থেকে ঘন গাঢ় লাল রঙের রক্ত সিঁড়ি বেয়ে নিচে গড়িয়ে নামছে। সাধারণ রক্ত নয়, সেই রক্ত থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। সিঁড়ির প্রতিটি ধাপে রক্তগুলো জমাট না বেঁধে জীবন্ত কোনো সাপের মতো নড়াচড়া করছে। হঠাৎ সেই রক্তের স্রোতে ভেসে নামলো অনেকের ছোটবেলার একটা কাঠের ঘোড়া। খেলনাটা ২০ বছর আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু সেটা তাজা রক্তে মাখামাখি হয়ে তার পায়ের কাছে এসে থামল। অনেক উপর দিকে তাকাতেই দেখলো সিঁড়ির রেলিং ধরে একটা বিভৎস অবয়ব দাঁড়িয়ে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও মাথাটা উল্টো দিকে ঘোরানো, আর চোখ দুটো থেকে টপ টপ করে রক্ত ঝরছে। সেই মৃত আত্মাটি অনেকের দিকে আঙ্গুল উঁচিয়ে অমানসিক গলায় চিৎকার করে উঠল, তুই আমাদের ফেলে চলে গিয়েছিলি, এখন তুইও আমাদের সাথে এখানেই থাকবি। সকাল ৯টা ৩০, মন্দিরের শেষ আশ্রয়। অনেক বুঝতে পারল সাধারণ কোনো পথে পালানো অসম্ভব। সে বাড়ির পিছনের দিকে ছোট মন্দিরটির দিকে দৌড় দিল। বাড়ির দেওয়ালগুলো যেন নড়ছে, সিলিং থেকে ধুলো আর চুনবালি খসে পড়ছে, যেন বাড়িটা তাকে জীবন্ত কবর দিতে চায়। সেই যখন মন্দিরের বারান্দায় পৌঁছালো, তখন চারপাশ থেকে শত শত ছায়া তাকে ঘিরে ধরল। অদৃশ্য হাতগুলো তার জামা টেনে ধরতে লাগলো, নখ দিয়ে আঁচড় কাটতে লাগলো তার পিঠে আর বুকে। অনেক যন্ত্রণায় চিৎকার করে মন্দিরের দরজায় ধাক্কা দিল। আশ্চর্যজনকভাবে পুরো বাড়ির দরজা বন্ধ থাকলেও মন্দিরের দরজাটা এক ধাক্কাতেই খুলে গেল। ভিতরে ঢোকার সাথে সাথে বাইরের সেই অশুভ চিৎকারগুলো থেমে গেল, কিন্তু বদলে শুরু হলো এক বিভীষিকাময় হাসি। সকাল ৯টা ৫৯, সময়ের সন্ধিক্ষণ। মন্দিরের ভেতরের প্রদীপটা টিমটিম করে জ্বলছে। অনেক দেখলো তার ঘড়ির সেকেন্ডের কাঁটাটা থমকে আছে ৯টা ৫৯। ১ সেকেন্ডও নড়ছে না। হঠাৎ মন্দিরের বিগ্রহের পেছন থেকে সেই ফ্যাকাশে অবয়বটা বেরিয়ে এলো। সে অনেকের একদম সামনে এসে দাঁড়ালো।
তার নিঃশ্বাস অনেকের মুখে লাগছে, তীব্র ঠান্ডা আর মরালাসের মতো। অবয়বটা তার দীর্ঘ নখ দিয়ে অনেকের কবজি চেপে ধরল। অনেক যন্ত্রণায় কোকিয়ে উঠল। মনে হচ্ছিল তার শরীর থেকে প্রাণশক্তি শুষে নেওয়া হচ্ছে। ঠিক তখনই দূরের গির্জা বা কোনো ঘর থেকে 10 বার ঘন্টা বাজার শব্দ শোনা গেল। সকাল 10টা, মুক্তি ও দগদগে ক্ষত। শেষ ঘন্টার ধ্বনি কানে আসতেই সবকিছু চোখের পলকে ভোজবাজির মতো উধাও হয়ে গেল। সূর্যের প্রখর আলো মন্দিরের জানালায় এসে পড়ল। অনেক দেখল সে মন্দিরের মেঝেতে পড়ে আছে। বাইরে সেই রক্তসী অশুভ ছায়া কিছুই নেই। কিন্তু যখন সে নিজের হাতের দিকে তাকালো, দেখল কবজিতে 5টা আঙ্গুলের কালো তকতকে দাগ বসে আছে। গ্রামের লোকজন যখন তাকে উদ্ধার করতে এলো, তারা অবাক হয়ে দেখল অনেকের চুলগুলো এক রাতেই পেকে ধবধবে সাদা হয়ে গেছে। সে বেঁচে ফিরল ঠিকই, কিন্তু 10 ঘন্টার সেই বিভীষিকাময় তার শরীরের উপর এক আমেজ চিহ্ন রেখে গেল। আজও অন্ধকার রাত 10টা বাজলে অনেকের সেই হাতের ক্ষতটা চলতে শুরু করে। আর সে স্পষ্ট শুনতে পায় বন্ধ জানালার ওপাশে কেউ একজন নখ দিয়ে আঁচড় কাটছে আর বলছে 10 ঘন্টা শেষ, কিন্তু খেলা তো কেবল শুরু। 100 বছর আগের সেই রাত। অনেকের পূর্বপুরুষরা ছিলেন এই অঞ্চলের প্রতাপশালী জমিদার। অনেকের প্রতিমাস জমিদার দেবেনন্দ চৌধুরী ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। কথিত আছে তিনি নিজের আয়ু বাড়ানোর জন্য এবং অগাধ সম্পত্তি পাহাড় করার জন্য এক তান্ত্রিককে শরণাপন্ন হয়েছিলেন। সেই 10 ঘন্টার পরিবার তান্ত্রিক দেবানন্দকে বলেছিলেন যদি তিনি অমাবস্যার রাতে ঠিক 10 ঘন্টার মধ্যে একটি বিশেষ আচার সম্পন্ন করতে পারেন, তবে তিনি অমরত্ব লাভ করবেন। কিন্তু শর্ত ছিল রাত 10টা থেকে শুরু করে সকাল 10টার মধ্যে তাকে তার নিজের বংশের সবচেয়ে প্রিয় কাউকে বলি দিতে হবে। দেবীনারায়ণ চৌধুরী ক্ষমতার লোভে নিজের ছোট ছেলেকে ওই দিন রাতে বাড়ির গোপন প্রকোষ্ঠে বন্দি করেন। রাত 10টা থেকে শুরু হয় সেই নারকীয় তান্ত্রিক ক্রিয়া, কিন্তু নিয়তির খেলা ছিল অন্যরকম। সকাল 10টা বাজার ঠিক 1 মিনিট আগে, অর্থাৎ 9টা 59 দেবেনন্দ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অসম্পূর্ণ অতৃপ্ত যেহেতু আচারটি শেষ হতে মাত্র 1 মিনিট বাকি ছিল, তাই সেই তান্ত্রিক ক্রিয়াটি একটি অভিশাপে পরিণত হয়। সেই ছোট ছেলেটি আর কখনোই ওই ঘর থেকে বের হতে পারেনি। আর দেবেনন্দের আত্মা সেই 10 ঘন্টার চক্রে বন্দী হয়ে যায়। প্রতি 50 বছর অন্তর যখন ওই বংশের কোনো রক্ত এই বাড়িতে পা রাখে, তখন সেই অভিশপ্ত 10 ঘন্টা আবার সজীব হয়ে ওঠে। অনেকের সাথে যা ঘটল, অনেক ছিল ওই বংশের শেষ প্রদীপ। বাড়ির সেই অতৃপ্ত আত্মাগুলো চেয়েছিল অনেকের শরীর দখল করে তাদের অসম্পূর্ণ তান্ত্রিক ক্রিয়াটি শেষ করতে। সকাল 9টা 59 যে বিভীষিকা অনেক দেখেছিল, তা ছিল মূলত দেবেন্দ্রের শেষ চেষ্টা। কিন্তু অনেক মন্দিরে আশ্রয় নেওয়ায় এবং 10টা বেজে যাওয়ায় সেই অশুভ শক্তি তাকে পুরোপুরি বিনাশ করতে পারেনি। রহস্যের শেষ রেশ। গ্রামের বয়স্করা বলেন অনেকের হাতে যে কালো দাগটা রয়ে গেছে, সেটা আসলে একটা মার্কার বা চিহ্ন। এর মানে হলো দেবেন্দ্র তাকে পুরোপুরি ছেড়ে দেননি। অনেকে সাদা চুল প্রমাণ করে যে ওই 10 ঘন্টায় সে আসলে কয়েকশো বছর বয়সী এক বিভীষিকার মধ্য দিয়ে গেছে। বাড়ির সেই গোপন প্রকোষ্ঠটি আজও কেউ খুঁজে পায়নি। গ্রামের মানুষ বিশ্বাস করে যেদিন সেই প্রকোষ্ঠের তালা খুলবে, সেদিন এই অভিশপ্ত 10 ঘন্টার চক্র চিরতরে বন্ধ হবে, অথবা পুরো গ্রাম ওই অন্ধকারে গ্রাসে হারিয়ে যাবে। গল্পটি এখানে শেষ হলো। আপনার কি মনে হয় অনেকের কি আবার ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত, সেই গোপন প্রকোষ্ঠের খোঁজে, নাকি তার এই দাগ নিয়ে বেঁচে থাকা? আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।